48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক। সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত, রিট খারিজের সমর্থকদের উল্লাস। বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি বিএনপির। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দাবি, নইলে অন্তর্বর্তী সরকারের সমর্থন করে রাখা কঠিন হবে। সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ব্লকেজের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির। প্রকৃত অপরাধীদের আড়াল করার অভিযোগ, দিনভর শাহবাগ অবরোধ। অবরোধের রাজধানীতে সড়কে তীব্র যানজট। বৃষ্টিতে ভোগান্তি চরমে, পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন নগরবাসী। মেডিকেল থেকে আছে, মেডিকেল 4 ঘন্টা দামু গাপ করলি। ফ্লাইওভারের উপরে জ্যাম, রাস্তায় জ্যাম, কোন জায়গা দিয়ে আসবো বলেন। এবং 7 সীমান্তবর্তী জেলায় গেল রাতে ফের 117 জনকে পুশিন করল ভারত। পরিচয় নিশ্চিতের পর বিজিবি হেফাজত থেকে জেলা প্রশাসনে হস্তান্তর। শিরোনাম, স্বাগত সন্ধ্যাবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন ইশরাক হোসেন। সরকারকে পর্যবেক্ষণে এই সময় দিয়ে বিকেলে কাকরাইলে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। এ সময় অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন এবং 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ না করলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আন্দোলনের জন্য সাময়িক অসুবিধার কারণে নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনাও করেন ইশরাক হোসেন। সাজিদ আরাফাতের প্রতিবেদন। টানা 8 দিন আন্দোলনের মধ্যে এভাবেই বিজয়ের বেশে বিকেল 4টায় কাকরাইলে আসেন ইশরাক হোসেন। শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সাথে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ পড়ানো স্থগিত চেয়ে রিট খারিজের খবরে সকাল থেকেই উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। এ সময় অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। হুঁশিয়ারি দেন, অন্তর্বর্তী সরকার আদালতের রায় বাস্তবায়ন না করলে আবারও রাস্তায় নামবে বিএনপি নেতাকর্মীরা। হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিও জানান তিনি। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের কারণে সাময়িক অসুবিধা ও সেবা থেকে বিরত রাখার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ইশরাক হোসেন। নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইশরাকের সমর্থকরা বলেন, আদালতের মাধ্যমে বিজয় এসেছে, তবে মেয়রের শপথ গ্রহণে কোনো টালবাহানা সহ্য করা হবে না। আমাদের নির্ধারিত রায় হওয়ার পরে যদি এইটি রায় নিয়ে কোনো গড়িমসি করে এই সরকার, আমাদের দল সাধারণ নাগরিক ঢাকাবাসী প্রয়োজনে 1 দফার আন্দোলনেতে যাবে। যদি আপনারা দাবি না মানেন তাহলে আমরা অচিরেই জনগণের স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে, দেশবাসীর স্বার্থে বৃহত্তর আন্দোলনে যে বাধ্য হব এবং এই সরকারকে বাধ্য করব ইশরাককে মেয়র হিসাবে দেখার জন্য। এবং দলমত নির্বিশেষে আমরা বিগত 5-7 দিনের উপরে আমরা রাজপথে অবস্থান করছি এবং আমাদের রায়ে এবং আমাদের সেন্টিমেন্ট ধারণ করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা পরবর্তীর জন্য প্রস্তুত।
আন্দোলন স্থগিতের পর কাকরাইলের রাস্তায় শুরু হয় যান চলাচল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। শপথ পড়াতে বাধা নেই দাবি ইশরাকের আইনজীবীর। এছাড়া সোমবারের মধ্যে ইশরাকের শপথ না হলে আদালত অবমাননা হবে বলেও জানিয়েছেন তারা। এদিকে রিটকারী আইনজীবী বলছেন, রিট খারিজের বিরুদ্ধে আপিল করা হবে শনিবার। আরো জানাচ্ছেন জাহিদ হাসান। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছর 5 আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। অপসারিত হন মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে একটি রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করেছেন, সাক্ষীর তালিকা বদলে ফেলেছেন। নির্বাচন বাতিল চাওয়া মামলায় নিজেকে মেয়র ঘোষণারও আবেদন করেন ইশরাক। ওই রিটের উপর বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে 2 কার্যদিবস শুনানি হয়। বৃহস্পতিবার আদেশের শুরুতেই বিচারপতিরা আদালতের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য বিএনপির আইনজীবীদের প্রতি অনুরোধ জানান। বিশৃঙ্খলা না করার জন্য বলা হয়। এরপর কনিষ্ঠ বিচারপতি দেবাশিস রায় চৌধুরী আদেশ ঘোষণা করেন। বিচারপতি ইশরাকের শপথ না পড়ানোর নির্দেশনার রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে বিএনপির আইনজীবীরা বলেন, মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা থাকলো না। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে রিটকারী আইনজীবী জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 আগস্টের পরে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। কতিপয় বিতর্কিত উপদেষ্টাদের কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ করে এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। বিকেলে গুলশানে ব্রিফিংয়ে দলটির নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানানো কঠিন হবে। মুজাহিদ শুভ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি এবং ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরেই ঢাকার রাজপথ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর দখলে। এবার এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় নিরাপত্তা ও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, মানবিক করিডোরের নামে দেশকে অস্থির করার চেষ্টা চলছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। দাবি জানান খলিলুর রহমানকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে হবে। নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। এদিকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারে থাকা বিতর্কিত সব উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে
আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান রেখে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানানো কঠিন হবে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। এদিকে ঢাকার বাইরে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিভাজনের রাজনীতি করলে পালিয়ে যাওয়া স্বৈরাচার আবারও পুনর্বাসিত হবে। বিভাজনের রাজনীতিতে যাবেন না, তাহলে পলায়নকৃত স্বৈরাচার, তাদের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে, তাদের কাছে অস্ত্র আছে, তারা আপনার মধ্যে বিভেদ সৃষ্টি করবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সাম্য হত্যার দ্রুত বিচার না হলে এবার যমুনা ব্লকেদের হুঁশিয়ারি দিলেন ছাত্রদল সভাপতি। এর আগে সাম্য হত্যার তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি স্পষ্ট বলে মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। গ্রেফতারকৃতরা আসল অপরাধী কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা। সাম্য হত্যার নবম দিনে দিনভর শাহবাগ অবরোধ করে চলে বিচারের দাবি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে স্লোগানের ধ্বনি। লাগাতার বৃষ্টিতেও জারি থাকে সাম্য হত্যার বিচারের দাবি। বৃষ্টি থামলে সেটি জোরালো হয় আরও। আটকে দেয়া হয় শাহবাগ চত্বরের আশপাশ, থমকে যায় যানবাহন, সৃষ্টি হয় যানজট। যানবাহন বিকল্প পথে যাত্রা করলেও সাম্যের সহপাঠী ও সহযোদ্ধারা অনড় থাকে নবম দিনেও। সময়ের সাথে যুক্ত হয় ছাত্রদলের ভিন্ন ভিন্ন ইউনিট, তবে দাবি থাকে অভিন্ন। তাদের চাওয়া সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার। আগের দিন বিকেল পর্যন্ত সারাক্ষণ একসাথে আমরা ফ্রেন্ডরা সব ছিলাম। আমাদের ভাই মারা গেল, এখন এটার কোনো পর্যাপ্ত বিচার আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের আন্দোলন এখনো অব্যাহত, সামনেও থাকবে। 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা আশা করেছিলাম, আমরা দেখছি এখানে আমরা পুরাটাই ব্যর্থ হয়েছি। এই বিগত দিনে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিল, তাদেরকে টার্গেট করে করে বিভিন্নভাবে আক্রমণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আইন শৃঙ্খলার পাশাপাশি দায় এড়াতে পারেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনও। এই প্রশাসন এবং সরকার এই দীর্ঘ যারা সংগ্রাম করেছে তাদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে, যেটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের রাজনীতিতে এটা প্রয়োজন ছিল না। এটা শুধু সাম্যের হত্যা নয়, এটা শিক্ষাঙ্গনের স্বাধীনতার উপরে একটি হত্যা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের দাবি, সাম্য হত্যার তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি রয়েছে। গ্রেপ্তারকৃতরা আসল অপরাধী কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতের বেলা সেখানে গিয়েছে, কিন্তু সেখানে সবার আগে যাওয়া উচিত ছিল যারা ফরেনসিক টিম তাদের, এবং প্রশাসনের সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা মনে করছি প্রশাসনের এখানে অনেক গাফলতি আছে, তাদের উদাসীনতা আছে। ক্রমান্বয়ে এটি আরো জোরদার হবে। আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নিয়ে, বদলা নিয়ে, বিচার নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। বিকাল 5টার কর্মসূচি সমাপ্ত ঘোষণা দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না? যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন দাবি আদায়ে সড়ক অবরোধ রাখেন আন্দোলনকারীরা। কোথাও দেখা যায় যানবাহনের ধীরগতি, কোথাও আবার পুরোপুরি থেমে যায় গাড়ির চাকা। এতে যানজটে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এর আগে সকালে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়, এতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতাও দেখা দেয়। আবার রাজধানীর যানজটের চিত্র ভোগাচ্ছে সকলকে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল খান।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা মেলে এমন চিত্র। যানজট মূল সড়ক ছাড়িয়ে পৌঁছে যায় উড়াল সড়ক আর অলিতে গলিতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। এতে সকাল 10টা থেকেই তীব্র যানজট সৃষ্টি হয় শাহবাগ ও এর আশেপাশের এলাকায়। এদিকে কাকরাইল ও মৎস্য ভবনের মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির প্রভাব পড়ে সড়কে। আশেপাশের সব সড়কেই যানবাহনের ধীরগতি চোখে পড়ে। এতে গন্তব্যে পৌঁছাতে দেরি হয় চলাচলকারীদের। অনেকেই পায়ে হেঁটে রওনা দেন। এর মধ্যে সকাল থেকে ভারী বৃষ্টি আর সড়কে পানি জমে যাওয়ায় অনেকটাই স্থবির হয়ে পড়ে রাজধানীর সড়ক। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। 12টা 8টায় আমার অফিস থেকে কল আসছিল, কইলো কত দূর জিগানোর জন্য। আমি বললাম যে আমি খিলগাঁও রেল গেটে ঘন্টাখানিকের মধ্যে চলে আসবো। মিরপুর যাইতে আরো 2 ঘন্টা লাগে নাকি, আবার এখনো ফ্লাইওভার থেকে নামতে পারি নাই। যে জাম গাড়ি লড়ে না, হয়তো 2-1 গাড়ি আউগা তারপর আর আগায় না, তাহলে জাম কিভাবে? যৌক্তিক দাবির আন্দোলনে জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি পালনের আহ্বান ভুক্তভোগীদের। ঢাকা শহরে যেখানে সেখানে আন্দোলন হচ্ছে, এগুলো তো ভাই এক্সপেক্টেড না। আমরা তো সাধারণ পাবলিক, আমরা এগুলো এক্সপেক্ট করি না। আজকে সবার ক্ষেত্রে, শুধু আমরা একা না, এই বাংলাদেশের নাগরিক ঢাকা শহরে যারা বসবাস করে, গরিব বড় লোক যারাই হোক, সবাই এগুলার সাফার করতেছে। ফ্লাইওভারের উপরে জ্যাম, রাস্তায় জ্যাম, কোন জায়গা দিয়ে আসবো বলেন? নগর জীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান রাজধানীবাসীর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দিনভর শাহবাগ কাকরাইল মৎস্য ভবন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন থাকায় শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় অফিস ফেরত মানুষের ভোগান্তি বেড়েছে। সেই খোঁজ রাখছেন সহকর্মী মুজাহিদ শুভ। চলে যাচ্ছি তার কাছে। শুভ, সড়কে যান চলাচল পরিস্থিতি কতটা স্বাভাবিক হলো, বিস্তারিত জানাবেন। শম্পা, বৃষ্টি এবং বিক্ষোভ আজ একাকার। বিক্ষোভ তো আমরা দেখছি কয়েকদিন ধরেই। আমরা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ইন্টারসেকশনে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তারা আন্দোলন করছেন। কিন্তু আজকে যেহেতু একই সঙ্গে সকাল 10টা বা তার কিছু পরে বৃষ্টি হয়েছে, এটি একেবারে নাভিশ্বাসের পর্যায়ে উঠে গেছে। মানুষ আসলে এটি কোনোভাবেই নিতে পারছে না। আমরা কিছুক্ষণ আগেই আসলে 400 গজ রাস্তা পেরোতে আমাদের প্রায় 40 মিনিট সময় লেগেছে। আমরা খুব বলা যায় যে অনেক কষ্ট করে বাংলা মোটর পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। তবে বিকেল 5টার পরে 2 জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেন এবং ছাত্রদলের পক্ষ থেকে যে রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে, তারপর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। সেই উন্নতির পর্যায়টা এমন যে একদিকের রাস্তা হয়তো ফাঁকা আছে, আরেক দিকের রাস্তায় হয়তো তীব্র যানজট আপনি দেখতে পাচ্ছেন আমার সামনের রাস্তায় আছে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন হতে বলা যায় যে এখন থেকে আরও ঘন্টা 2-1 সময় লাগবে। কিন্তু কারণ হচ্ছে যে 5টায় যখন তারা রাস্তা ছেড়েছেন, ওই সময়ে কিন্তু মানুষ কেবল অফিস থেকে বের হওয়া শুরু করেছেন। তবে সারাদিনের অভিজ্ঞতায় বলা যায় যে আমি পরিচিত একজনের সাথে কথা বলছিলাম। তিনি সাভার থেকে 9:30টায় বের হয়ে 3:30টায় তিনি কাকরাইলে এসে পৌঁছেছেন। এরকম অনেকের অভিজ্ঞতা, বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে যে একেবারে 3 ঘন্টা থেকে শুরু করে 6-7 ঘন্টা পর্যন্ত সময় রাস্তায় লেগেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পথচারীদের মধ্যে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু পায়ে হেঁটে পারাপার করছেন। অর্থাৎ দূর যাত্রায় যারা যাবেন তারা গাড়ির ভরসা ছেড়ে দিয়ে তারা হেঁটে দূরের পথে যাওয়ার চেষ্টা করছেন। তবে ঢাকাবাসীর জন্য এখনই কোনো সুখবর নেই, কারণ যেহেতু সামনে নির্বাচন, যেহেতু নানাগুলো বিষয়ে অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের মতানৈক্য সৃষ্টি হচ্ছে, সরকারের সাথে এক ধরনের বিভেদ তৈরি হচ্ছে, সে কারণে বলা যায় যে এই পরিস্থিতি খুব সহসাই পরিবর্তন হবে বলে আসলে আশা করা যাচ্ছে না। তবে আজকের দিনটি একেবারেই আসলে ব্যতিক্রম ছিল। বৃষ্টির কারণে আমরা সবসময়ই দেখি যে ঢাকা শহরে একটু বৃষ্টিতে যেমন যানজটের সৃষ্টি হয়, আজকেও কিন্তু সেই বৃষ্টির ভোগান্তি মানুষ যেমন নিয়েছে, সেই ভোগান্তির সাথে আন্দোলন বিক্ষোভ এগুলো তো চলছেই। তবে বলা যায় যে এখন থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে। কারণ আগে সারাদিনে যেমন গাড়ি একেবারে নড়াচড়াহীন স্থবির ছিল, সেই জায়গায় গাড়িগুলো একটু চলতে শুরু করেছে। এটি এখন পর্যন্ত আসার খবর। শম্পা, রাস্তা অবরোধ করে রাজধানীতে বিভিন্ন জায়গায় আন্দোলন হওয়ার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।
শিক্ষকদের আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। দুপুরে পদত্যাগের বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও ভিসির পদত্যাগের দাবিতে দুপুর 12টার দিকে মানববন্ধন করেন শিক্ষকরা। তাদের অভিযোগ, গত 19 মে দাপ্তরিক কাজে বিশ্ববিদ্যালয় ছাড়েন তিনি। এরপর থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়নি তাকে। অন্যদিকে ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষে শতাধিক আহত হওয়ার পর গত 18 ফেব্রুয়ারি থেকে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করেন কুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে গেল 1 মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ হযরত আলীকে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানকে দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে 2টি ধারায় তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ড দেয়া হয়। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। হাইকোর্টের শুনানিতে জুবাইদা রহমানের আইনজীবী দাবি করেন, এই মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালাস পাবেন। আইন মেনে তাদেরকে দণ্ডিত করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কার সহ 4 দাবি প্রধান উপদেষ্টার কাছে লিখিত আকারে জমা দিয়েছেন সংস্থাটির 5 কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুর 3:30টায় স্মারকলিপি নিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা করেন তারা। এর আগে দাবি আদায়ে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন এনবিআর ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা। এছাড়া আগামী শনিবার থেকেই কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিস পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী 26 মে থেকে রপ্তানি ও যাত্রী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয়কর আইনজীবী আছেন, যে সকল অংশীজন আছেন, সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে। 2008 সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করেছেন এমন প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। আরও অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় সংস্থাটির চেয়ারম্যান। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2008 সালের নির্বাচন ছিল অংশগ্রহণমূলক। তবে দুদক সেই নির্বাচনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। দুদক বলছে 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47,00,000 টাকার অস্থাবর হিসাব দাখিল করেন শেখ হাসিনা।
হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩,৬৬,০০০ টাকার, আর অস্থাবর সম্পদ ৫,১৮,০০,০০০ টাকার। সব মিলিয়ে ২,৩,০০,০০০ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। তার নিজ নামে অর্জিত সম্পদের পরিমাণ ৬.৫০ একর বলে ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন সে সময় যাচাই করে তার নামে যে সম্পদ পায় তার পরিমাণ ২৮ একর ৪১ শতকেরও বেশি। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তারা। নির্বাচন কমিশনে তারা যে হলফনামা দিয়েছে, তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামা আমাদের কাছে আছে। সেই হলফনামা এবং আমরা যে একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী, দুটো আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আর দুদক আইন অনুযায়ী এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। হলফনামা দাখিল করতে হয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা। তদবির বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন বেলা 11:30টার দিকে দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আমার কাছে ডকুমেন্টস আছে কিছু, আমি সেই ডকুমেন্টসগুলো সাবমিট করেছি এবং আমাকে কিছু প্রশ্ন করেছি, সেই প্রশ্নগুলো আনসার করছি। আমি মিডিয়াতে দেখলাম যে আমি গণপূর্তে গেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছি, রোডস অ্যান্ড হাইওয়েতে গেছি। আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই 3টা জায়গায় আমার জীবনে পা পড়ে নাই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করুক, করলে সত্যতা বেরোয় আসবে আর কি। বুধবার রাতে দেশের 7 সীমান্তবর্তী জেলা দিয়ে 117 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের আটক করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। পরিচয় যাচাইয়ের পর তাদের স্থানীয় জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হতে পারে। পুশিন করা ব্যক্তিরা 15 বছরের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল বলে জানা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরুর পর থেকেই সীমান্ত দিয়ে বাংলাদেশে একের পর এক পুশিনের ঘটনা ঘটছে। এরই জেরে বুধবার ভোররাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় তাদের আটক করে ফেনী 4 বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিজিবি। তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে বিমানযোগে আগরতলা সীমান্তে আনা হয়। এই দলে ছিল 140 জন। এর মধ্যে 39 জনকে ফেনের 2 সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। তাদের মধ্যে 10 জন মুসলিম এবং বাকিরা সনাতন ধর্মাবলম্বী। 15 বছরের বেশি সময় ধরে তারা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল বলে জানা গেছে। রাতের 12টা 12:30টার দিকে তখন নিয়ে আসার পরে এখানে আবার করলো কি বলে কোনো মতে কাটাতাড়ের বেড়া মানে গেট খুলি কোনো মতে ধাক্কে দিয়ে পার করে দিয়ে কলে যদি আবার এফআইআর রিজেন আসে তো তোমার গুলি করে মারবে। ইউনো তত্ত্বাবধানে আমাদের হেফাজত আছে, কিন্তু তাদের রাখার জায়গা নেই। এই 12 জনকে আনা হয়েছে হরিয়ানা রাজ্য থেকে গতকালকে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদেরকে হরিয়ানা রাজ্য 12 জনকে আনা হয়েছে। এদিকে বুধবার রাতের আধারে কুমিল্লা সীমান্ত দিয়ে 28 বাংলাদেশি নাগরিককে পুশিনের ঘটনা ঘটে। এ সময় বিজিবির কুমিল্লা 10 ও 60 ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে নারী পুরুষের সাথে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা দীর্ঘদিন ভারতে বসবাস করে আসছিলেন। 21 মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় নিয়ে আসে। এরপর 93 বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে আনা হয়। পরে ক্যাম্পের সদস্যরাই তাদের বাংলাদেশে পুশিন করেছে বলে জানায় তারা।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 11 জন নারী ও 7 শিশু সহ 20 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি সদস্যরা তাদের আটকের পর পুলিশে সোপর্দ করেছে। এদিকে খাগড়াছড়ির রামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 5 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। লিলি হালাল বিউটি শপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ। দীপ্তিময় এছাড়াও দিনাজপুরের রামচন্দ্রপুর ও ঠাকুরগাঁয়ের বৈরচুনা সীমান্ত দিয়ে পুশিনের পর আরও 4 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শোভন মাহমুদ খান, এখন। গাজীপুরে ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকা। এতে সড়কে তৈরি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন যানবাহনের চালক, যাত্রীসহ চলাচলকারীরা। নগরবাসীর অভিযোগ, সঠিক পরিকল্পনা ও সময়মতো বাস্তবায়ন না হওয়ায় বর্ষা মৌসুমের শুরুর আগেই এমন ভোগান্তি। ইফতেখার রায়হানের প্রতিবেদন। বর্ষা মৌসুমের আগেই গাজীপুরে চোখ রাঙাচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে নগরীর অধিকাংশ সড়ক মহাসড়ক। সকালে 1 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জমে পানি। তলিয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকা, যার প্রভাবে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কে বের হয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ সব শ্রেণীর মানুষ। রাস্তায় এত পানি, আমরা স্কুলে যেতে পারি না, এতক্ষণে স্কুল থেকে ঘুরে আসতে হচ্ছে, এখন বাস পাচ্ছি না। ড্রেনেজ লাইন এটা পরিকল্পিত না, অপরিকল্পিত, যার কারণে অল্প একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। বাইপাসের নিচ দিয়ে আসছি ভাই, মাজা পানি ভাই, মানে এত জনদুর্ভোগ। জলাবদ্ধতার কারণে সড়কে কম দূরত্বের পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন চলাচলকারীরা। এমনকি ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হয় যানবাহন। সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে, এদিক দিয়ে আসতে যায়, স্টার্ট নিতেছে না। সাইনবোর্ডেতে এই জায়গায় আইতে 2 ঘন্টা লাগছে। ইঞ্জিনে পানি ঢুকছে, প্লাগে পানি ঢুকছে, এই যে গাড়ি নিচা গাড়ি না, এই জন্য পানি হয়েছে, এই কারণে স্টার্ট হইতেছে না। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি মহাসড়কে কাজ করেন সেনাবাহিনীর সদস্যরাও। পুলিশ জানায়, পানি প্রবাহের লাইন ঠিকমতো কাজ না করায় তৈরি হচ্ছে এমন জলাবদ্ধতা। লাইন নাই, যে এখানে লাইন থাকার কথা, পানিটা স্মুথলি চলে যাওয়ার কথা, সেই লাইনটা ওইভাবে কাজ করা হয়নি। তো সেই কাজের দায়িত্ব তার পুলিশের না। পুলিশের কাজ আপনাকে যানজট মুক্ত করে দিবে। যদি আপনি যদি পানিতে জলাবদ্ধতার ভিতরে ফেলে রাখেন, পানি ভরাট থাকে, সেখানে কিভাবে পানি গাড়ি যাবে। এদিকে বৃহস্পতিবার ভোগড়া এলাকায় নালা পরিষ্কারে গাজীপুর সিটি কর্পোরেশনের অভিযান হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির কারণে ভেস্তে যায়। নগর কর্তৃপক্ষ জানায়, জলাবদ্ধতা নিরসনে এবারই প্রথম সেনাবাহিনীর সহায়তায় নগরীর 8টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অলরেডি ম্যানুয়াল লেবারের মাধ্যমে, মানে বাইরে থেকে হায়ার করে লেবার মাধ্যমে পরিষ্কার, এই ড্রেনগুলো পরিষ্কার শুরু করেছে কাজ। এবং আর খালগুলো, এই যে মোগর খাল থেকে শুরু করে আমাদের এরকম চিলাই খাল, এরকম 8টা খাল আছে। এই 8টা খাল বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করার জন্য আমরা তাদেরকে প্রপোজাল পাঠিয়েছি। ওনারা আমাদেরকে একটা আজকে রেড কোরেশন দিয়েছেন। বর্ষা শুরুর আগেই নগর জুড়ে জলাবদ্ধতার এই নাজুক অবস্থা। নানা প্রকল্প, উদ্যোগ আর প্রতিশ্রুতির পরও বাস্তব চিত্র পাল্টাচ্ছে না। নগরবাসী বলছেন, সময়মতো পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নই পারে জলাবদ্ধতার এই দুর্ভোগের স্থায়ী সমাধান দিতে। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য একক ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর মাধ্যমে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এক রেটে মিলবে ইন্টারনেট সেবা। নতুন ট্যারিফ অনুযায়ী 5 MBPS ইন্টারনেট সেবার মাসিক মূল্য হবে সর্বোচ্চ 400 টাকা, 10 MBPS 700 টাকা এবং 20 MBPS 1100 টাকা। এই হার মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন সব স্তরে সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া রাখা হয়েছে সেবার মান ও জরিমানার নিয়মও। বিটিআরসি গ্রাহক সন্তুষ্টি এবং সেবার মান রক্ষায় চালু করেছে গ্রেড অফ সার্ভিস ব্যবস্থা। এর আওতায় যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সেবা টানা 5 দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে সে মাসে বিলের 50% ছাড় পাবে। 10 দিন বিচ্ছিন্ন থাকলে 25% এবং 15 দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানকে। এই ট্যারিফ 1 জুলাই থেকে কার্যকর হবে। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত শিশুদের ছবি হাতে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার খোদ ইসরায়েলিরাই। যতই দিন গড়াচ্ছে ক্রমেই জোরালো হচ্ছে যুদ্ধবিরতির বিক্ষোভ।
সম্প্রতি ভয়াবহ এই আগ্রাসনের মাত্রা কয়েকগুণ বাড়ায় দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা গাজা সীমান্তের কাছে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এমনকি ইসরায়েলি বাহিনী কেবল গাজাতেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও যুদ্ধাপরাধ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলেরই সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। বিস্তারিত তৌহিদুর রহমানের প্রতিবেদনে। মাত্র ১৯ মাস আগে যখন গাজায় আগ্রাসন শুরু হয়, তখন থেকে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন সাধারণ ইসরায়েলিরা। তবে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি হওয়ায় এক পর্যায়ে সাধারণ ইসরায়েলিদের আন্দোলন রূপ নেয় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে। এত কিছুর পরও যখন নিরস্ত্র অসহায় ফিলিস্তিনি আর অবুঝ শিশুদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তখন গাজা ইস্যুতে বহু ইসরায়েলির মনোভাবেও এসেছে পরিবর্তন। এতদিন জিম্মিদের ছবি হাতে আন্দোলন করে গেলেও এবার গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুদের ছবি হাতে নিয়ে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারা। চলমান আগ্রাসনকে ভয়াবহ আখ্যা দিয়ে দ্রুত যুদ্ধবন্ধের দাবি তুলেছেন। এমনকি বিক্ষোভকারীরা গাজা সীমান্তের কাছে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ঘটে ব্যাপক সংঘর্ষ। আটক অভিযান চালিয়েও দমানো যায়নি তাদের। To achieve a hostage deal and a ceasefire in order to save lives, Israeli lives and Palestinian lives. Aid is going in. We want to make sure that things get better slowly in Gaza and that we end this war. এই কাতারে শুধু সাধারণ ইসরায়েলিরাই নয়, রাজনীতিবিদ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক অনেক কর্মকর্তার বয়ানেও গাজায় যুদ্ধবিরোধী অবস্থান ফুটে উঠেছে। সম্প্রতি বামপন্থী রাজনীতিবিদ এবং আইডিএফের সাবেক ডেপুটি কমান্ডার ইয়ার গোলান বলেছেন, ইসরায়েল যদি সুস্থ আচরণ না করে তাহলে দক্ষিণ আফ্রিকার মতো বিচ্ছিন্ন জাতিতে পরিণত হতে সময় লাগবে না। সুস্থ মস্তিষ্কের কেউ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়াই করে না, শিশুদেরও হত্যা করতে পারে না। এদিকে শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি দখলদারিত্বের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী কেবল গাজাতেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও যুদ্ধ অপরাধ করে যাচ্ছে। সম্প্রতি এক জরিপে দেখা যায় ৬১% ইসরায়েলি যুদ্ধ পুরোপুরি বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে, আর মাত্র ২৫% ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বাড়াতে এবং গাজা দখলকে সমর্থন করেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ। পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। শুক্রবার প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়েই বুটজোড়া তুলে রাখবেন তিনি। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। একাগ্রতা দেখে বোঝার উপায় নেই খেলোয়াড়ি জীবনের শেষ অনুশীলন সেশনে এককালের দেশসেরা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ৩০-এর কোটায় যেখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের বাতিলের খাতায় ফেলা হয়, সেই বয়সে সরকারি চাকরি ছেড়ে হয়েছিলেন পেশাদার ফুটবলার। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী রানা। ফুটবলকে বিদায় দেবার সময়ও একই। মাঠ থেকে বিদায় নেবার ঘটনা দেশের ইতিহাসেই যেখানে বিরল, সেখানেও এক উদাহরণ হয়ে থাকবেন সাবেক অধিনায়ক। আমার আসলে পূর্ব পরিকল্পনাই ছিল আমি ২০২৫ সাল পর্যন্ত আসলে ক্লাব ফুটবলে কন্টিনিউ করব। তারপরে আমি চিন্তা করব আসলে ফুটবল কন্টিনিউ করব কি করব না। তো আমার কাছে মনে হইতেছে যে এখনই আসলে আমার আসলে রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া। তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত। ঘরোয়া ফুটবলে যখন অবসর নিচ্ছেন, সে মৌসুমেও নামের পাশে আছে একাধিক ম্যাচ সেরার পুরস্কার। জাতীয় দলের জার্সিও তুলে রাখতে চেয়েছিলেন মাঠ থেকেই, কিন্তু সেখানে যেন অদৃশ্য বাধা হয়েছিলেন জাতীয় দলের বর্তমান হেড কোচ হেভিয়ার ক্যাব্রেরা। ন্যাশনাল টিম থেকেও আমার পরিকল্পনা ছিল আসলে ২০২৩ সালে রিটায়ারমেন্ট করার। সো এটা আমার ন্যাশনাল টিমের যে কোচ হেভিয়ার ক্যাব্রেরা, উনি জানেন, ওনাকে প্রপোজাল দেওয়া হয়েছিল। তো তখন হেভিয়ার আসলে ওই সময়টা এগ্রি করে নাই। তারপরে যে কোনো কারণেই হোক আসলে ন্যাশনাল টিমের থেকে মানে আমাকে বাদ দেওয়া হয়েছে, যেটা আনফরচুনেট আমার জন্য। আক্ষেপ আছে অনেক, যদিও বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি ঝরল রানার কণ্ঠে। জীবনের বাকি সময়টাও থাকতে চান ফুটবল নিয়েই। যেহেতু আমি ফুটবল দিয়েই রানা, আমি আসলে ফুটবলের সাথেই থাকতে চাই। রিটায়ারমেন্টের পরে হয়তোবা আপনার ফুটবল গোলকিপিং কোচিংয়ে আসবো, আইদার ফুটবল সংগঠক হিসেবে আসবো, যে কোনো একটা ফুটবলের সাথে থাকতে চাই মোট কথা। হামজা চৌধুরী, সমিত সোমদের আগমনে দর্শক সমর্থকদের মধ্যে যে পুনর্জাগরণ রানার চাওয়া, এটি পুঁজি করে যেন সামনের দিকে এগোয় দেশের ফুটবল। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। সাথে থাকার জন্য ধন্যবাদ।